অনেক দিন হয়ে গেল এই জানালা খোলাটা আপনাদের সাথে আর শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে না হয় শুরু থেকেই ভিডিওটা শুরু করা যাক। সে কারণেই আজকে চা করে এসেই ওকে প্রথমে ডেকে তুললাম, আর তারপরে এই যে জানালাটা খুলে নিচ্ছি। আর এই যে মানি প্ল্যান্টটা দেখছেন, জানালাটা বন্ধ থাকলে নিচেতেই নামানো থাকে, আর যখন জানালাটা খুলি তখন ওখানে নামিয়ে রাখি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার সকাল 7:30 মতো বাজে এখন, আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। সকালে উঠেই ওই বাড়িতে চা বানিয়ে সবাইকে চাটা দিয়ে এই বাড়িতে এলাম, আর এসে পরই হাজব্যান্ডকে ডেকে তুললাম। ও তো সকালবেলা সেরকম কিছু খায় না, চাটা তো খাবেই না, ওই মুড়ির সময়ই একবার খাবে, নয়তো চা খায় না। আর সে কারণেই ও একটু সকালবেলা দেরিতেই ওঠে, আর আমি ওকে চা করে আসার পরেই ডেকে তুলি। এই যে 7টার সময় ডেকে তুলি, উঠতে উঠতেই ওর 7:10-15 হয়ে যায়। তো ওকে ডেকে তুললাম, ও উঠে ফ্রেশ হতে গেল, আর এদিকে আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে বিছানাটা না বাগালে যেন পুরো ঘরটা এলোমেলোই লাগে, সে কারণে প্রথমে বিছানাটাই সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তারপরে না ঘর বারান্দা উঠোন সমস্তটাই ঝাড় দিয়ে নিয়েছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আজকে একটু ফ্রিজটা ক্লিন করব। তো অত সব শেয়ার করতে গেলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই ভাবলাম ওগুলো না হয় থাক। প্রথমেই এই যে ফ্রিজের ওপরে যত জিনিসপত্র ছিল সমস্তটাই খাটের মধ্যে নামিয়ে রাখলাম, আর তারপরে ফ্রিজের ওপরে যেটা পাতা থাকে ওই কভারটা একটু তুলে নিয়ে এলাম, একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আসলে প্রচন্ড ধুলো ওড়ে, তো ধুলো উড়ে উড়ে এই চা পাতি কালারটা যেন সাদা সাদা হয়ে যায়, সেজন্যই একটু ভালো করে ঝেড়ে নিলাম। এটাও এখানেই থাক, তখন সমস্ত জিনিসটাই পরিষ্কার হয়ে যাবে, তখন আবার পেতে নেব। তার আগে চলুন ফ্রিজের মধ্যে যে কটা জিনিস রয়েছে সেগুলো সমস্তটাই বের করে রাখি। আমাদের ফ্রিজে সেরকম কোনো জিনিসপত্র থাকে না বললেই চলে, কারণ আমাদের তো সবজি টবজি সমস্তটাই টাটকা নিয়ে আসে আর টাটকাই খেয়ে নেয়। তো রোজই আমাদের মাঠ থেকে সবজি নিয়ে আসা হয়, আর স্টোর করে রাখা হয় না। আর এখন তো সেরকম সবজিপাতি হচ্ছে না যে সমস্তটা স্টোর করে রাখতে হবে, এখন খুবই অল্প পরিমাণেই সবজি হচ্ছে। তো সেই জন্যই ফ্রিজে সেরকম কোনো জিনিস ছিল না, তবে যে কটা ছিল সমস্তটাই বের করে দিলাম। আর তারপরে ফ্রিজের যে তাকগুলি থাকে ওগুলো যে কটা খুলতে পারলাম সে কটাই বাইরে নিয়ে এলাম। সব কটা না আমি খুলতে পারি না, মাঝে মধ্যে ভাবি যে একবার ম্যানুয়ালটা দেখবো কিভাবে কি খোলে, ওটা যদি লেখা থাকে তাহলে বেশ ভালো হয়, কিন্তু আর দেখাই হয় না, কারণ ফ্রিজটা তো সেরকম আমার রোজ পরিষ্কার করতে হয় না। বললামই তো খুব একটা জিনিস থাকে না, সেজন্য খুব একটা নোংরাও হয় না, তো আর দেখাই হয় না। ভাবলাম থাক, যে কটা বেরিয়েছে ও কটাই না হয় ভালো করে ধুয়ে নিই, বাকিগুলো ওই কাপড় দিয়ে মুছে নেব। তো এই যে জিনিসগুলি কলপাড়ে নিয়ে এসে একটু সার্ফ দিয়েই ভালো করে ধুয়ে নিলাম। আসলে ভিমবারটা না শেষ হয়ে গেছে, তো মাকে বললাম আনতে, দেখি মা কখন নিয়ে আসে, ততক্ষণের জন্য এই সার্ফের গুঁড়ি দিয়েই সমস্ত কাজকর্ম চালাতে হবে। তো সার্ফের গুঁড়ি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, আর বেশ সুন্দর পরিষ্কার হয়েছে। এরপর চলুন এগুলো ঘরেতে নিয়ে যাই। এখন তো এগুলো লাগাবো না, আগে এগুলো ঘরেতে উপর দিয়ে রাখবো, কারণ এখনো তো ফ্রিজটা আমার ভালো করে পরিষ্কারই করা হয়নি। শুধুমাত্র এই জিনিসগুলি ধুয়ে নিলাম, কারণ এগুলো জলটা ঝরতে ঝরতে ততক্ষণ ওইগুলো পরিষ্কার করে নেব, সেজন্য। ফ্রিজটা ধোয়া মোছার জন্য 1 বালতি জল আমি আগে থাকতেই তুলে রেখেছিলাম। এই যে দোয়ার গোড়াটায় নামিয়ে রেখেছিলাম, ভাবলাম জিনিসগুলো ধুয়ে নিয়ে আসি তারপরে ঘরেতে নিয়ে যাব। তো এই যে ঘরের মতো নিয়ে এলাম, আর একটা শ্যাম্পু গুলে নিচ্ছি। শুধু জলটা দিয়ে তো আর ভালো করে পরিষ্কার হবে না, সেই জন্যই ভাবলাম একটা শ্যাম্পু দিয়ে দিই। তো গোটাটা দিয়ে নিই, অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা দিয়ে পরের দিন ঘর মুছে নেব। এরপর চলুন আস্তে আস্তে ফ্রিজটা ভালো করে মুছে নিই। সেরকম নোংরা হয়নি, তবে ওই যে 1বার 2বার করে জিনিসপত্র তো রাখা হয়, তখন ওই যে কুটো কাটি পড়ে, সেগুলোর জন্যই একটু আধটু নোংরা হয়ে গেছে। তবে ফ্রিজটা মোছার আসল কারণ হচ্ছে কয়দিন আগে ওই যে কাঁঠালটি রাখা হয়েছিল, ওই কাঁঠালটির এত বাজে গন্ধ যে উঠছিল, মানে আমি ফ্রিজটা খুলতে পারছিলাম না। 2-1 বোতল করে তো এখন জল রাখছি, আমার হাজবেন্ড খাচ্ছে, সেগুলো বের করার জন্য যখনই ফ্রিজটা খুলছি তখনই কাঁঠালের গন্ধ। এমনকি যে কটায় জিনিস রাখছি সবেতেই কাঁঠালের গন্ধ চলে আসছে, সেজন্যই ভাবলাম না, এটা ভালো করে পরিষ্কার করতে হবে। তো এই যে আজকে একটু সময় পেয়েছি, আজকে ভালো করে এটা পরিষ্কার করে নিলাম। আর তারপরে ফ্রিজের যে কটা তাক কিংবা খাপগুলি ছিল সেগুলো একটু শুকনো কাপড় দিয়ে মুছে আবার লাগিয়েও দিয়েছি। আর তারপরে যে কটা জিনিস থাকে ফ্রিজের মধ্যে সেগুলো একটু রেখে দিচ্ছি। বনুর বাড়ি থেকে একটু মতো আচার দিয়েছিল জানেন, তো সেই আচারটাও না ফ্রিজের মধ্যেই রয়েছে। আসলে বাইরে রাখলে আবার চক টেনে রাখতে হবে, তাই ভাবলাম দুদিনেই তো শেষ হয়ে যাবে, এটা এখানেই না হয় রেখে দিই। তো এই আচারটাও যখন বের হয়ে যাবে তখনও বেশ ভালো হবে, কারণ ফ্রিজটা যখনই খুলছি তখনই শুধু আচারই স্মেল পাচ্ছি। ফ্রিজের ভেতরটা তো ভালো করে ক্লিন হয়ে গেছে, তারপরে এই যে বাইরেটাও একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। প্রথমেই দেখলেন কি পরিমাণ ধুলো বসেছে। আমাদের বাড়িতে জানালাগুলো সবসময় খোলাও থাকে না, তার সত্ত্বেও যে কিভাবে এত ধুলো বসে কে জানে। আসলে সকাল টাইমে তো জানালাগুলো খোলা থাকে, হয়তো তখনই ধুলোগুলো সমস্তটাই জানালা দিয়ে ঢুকে এখানে বসে যায়।
ঘরদোয়ার একদম নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য রোজ ডাস্টিং করতে হয়, তবে আমাদের তো রোজই ডাস্টিং করতে গেলে হবে না, কারণ বাড়িতে আরও অনেক কাজ থাকে। তো রোজ ডাস্টিং করলে না আরও অনেকটাই সময় লেগে যায়, তখন যেন নিজের জন্য আর একটুও সময় বেঁচে থাকে না। সেজন্যই আমি প্রত্যেক সপ্তাহে যে দিনটিতে আমার কাজকর্ম একটু কম থাকে সেই দিনটিতে ডাস্টিংয়ের কাজটা করে থাকি। আজকেও যেমন কাজকর্ম একটু কম ছিল, তাই ভাবলাম না হয় এই ডাস্টিংয়ের কাজটা আজকেই সেরে নিই, নয়তো আর সারাই হবে না। ফ্রিজটা ভালো করে মোছার পরে এই যে ফ্রিজের কভারটা পরিয়ে দিলাম, আর তারপরে জিনিসগুলো সমস্তটা একটু ডাস্টিং করে নিয়েছি। আর তারপরে দেখুন এক এক করে সমস্ত জিনিসগুলোই আবার নিজের জায়গায় রেখে দিচ্ছি। আপনারা এখনই বলবেন যে ফ্রিজের ওপরে এত জিনিসপত্র রাখো তুমি। আসলে কি জানেন তো, ফ্রিজের ওপরটা ফাঁকা রাখলে না একদমই ভালো লাগে না। তাই আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো আমি হাতের কাছটিতে রাখি আয়নাটির সামনে। আর কয়েকটা জিনিসও রেখেছি যাতে ফ্রিজের ওপরটা দেখতেও একটু সুন্দর লাগে। এই যে দেখুন ফ্রিজটা আমার একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। দেখে বলুন তো কেমন লাগছে। ঘরটা তো আগেই ধোয়া মোছা করে নিয়েছি। এই যে পাপোশগুলো দেওয়া বাকি ছিল সেগুলো একটু জায়গায় দিয়ে নিচ্ছি। মাঝে মধ্যেই এগুলো একটু বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে নিই। আর এদিকে দেখুন আমার হাজবেন্ড আবার দুটো লেবু এনেছে কোথা থেকে, ওটাই বলছে ফ্রিজের মধ্যে রেখে দাও, ভাতের সাথে খাবো। আমার বেশ ভালো লাগে ভাতের সাথে খেতে। তো ওই লেবুগুলো এই যে ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। সকালের বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আগের দিন থেকে এই যে মানি প্ল্যান্টটাতে জল দেওয়া হয়নি, ভাবলাম আজকে একটু জল দিয়ে দিই, কারণ একটু মাটিটা শুকাতে ধরেছিল। তো এই যে নর্মাল একটু জল নিয়ে এলাম বোতলে করে, তো সেটাই জলটা ঢেলে দিলাম গাছের গোড়ায়, আর পাতাগুলো একটু হাতে করে পরিষ্কার করে নিচ্ছি। সত্যি বলতে গরমের দিনে আমরাও যেমন স্নান করতে ভালোবাসি, এই গাছেরাও যেন স্নান করতে খুবই ভালোবাসে। এই সময় যদি এদের গাছের পাতাগুলো একটু ভালো করে ধুয়ে দেওয়া হয়, এরাও যেন চনমনে আর বেশ খুশি হয়ে যায়। আজ সকালে মুড়ি খাবারে বানিয়েছিলাম অল্প কটা পেঁয়াজ ভাজা, আর পেঁয়াজের সাথে একটা মতো আলু দিয়েছিলাম, আর কয়েকটা বাদাম ভেজে নিয়েছিলাম। মুড়ির সাথে বাদাম ভাজা খেতে আমার বেশ ভালো লাগে। সকালের খাবার দাবার খাওয়ার পরে যে কটা বাসন পড়েছিল সেই বাসনগুলো সমস্তটাই বের করে নিয়ে এলাম। আর আজকে তো পেঁয়াজ ভাজা হয়েছে, সেজন্য এই যে কড়াইগুলোও না বের করে নিয়েছি। পেঁয়াজ ভাজা করলে তো আমাদের সমস্ত জিনিসটাই আবার মাজা হয়, আসলে গ্যাসেতে না পেঁয়াজ টেকানোটা হয় না, তো সেজন্যই আর কি ওটাও বের করে নিয়েছি। আর গ্যাসটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলো ভাজার পরে। তো এরপর বাসনগুলো সমস্তটাই মেজে নেব, তারপরে পাম্পের জলই ধুয়ে নেব, কারণ আজকেও না অনেকগুলোই বাসনপত্র রয়েছে। প্রথমেই থালা বাসনগুলো ধুয়ে নিলাম, আর তারপরে খুন্তিটা ধোয়ার পরে কড়াইটাও ভালো করে মেজে নেব। ওই যে তারের জালিটা আছে ওটা দিয়ে মেজে নেব। আসলে কড়াইটা না এই তারের জালিটাই করে মাজলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, নয়তো অনেকটাই সময় লেগে যায়। আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে তোমার কাজকর্মগুলো দেখতে বেশ ভালো লাগে। তোমার কাজকর্মগুলো দেখে আমি নিজেও যেন কাজকর্ম করতে খুবই এনার্জি পাই। সত্যি গো, তোমাদের এরকম সুন্দর কমেন্টগুলো পেয়ে আমি নিজেও যেন কাজকর্ম করতে খুবই এনার্জি পাই। এদিকে দেখুন বাসনগুলো সমস্তটাই ভালো করে ধুয়ে মেজে নিয়েছি, আর তারপরে না পাম্পটা চালিয়ে দিয়েছি। প্রথমেই দেখুন একটা বাটি ধুয়ে নিয়েছি, তারপরে ছোট জিনিসপত্রগুলো ধুয়ে ওই বাটিটার মধ্যে রেখে দিচ্ছি। আসলে আমাদের পাম্পের জলের স্পিডটা এতটাই বেশি, আগের দিন না একটা চামিচ ওই গর্তের দিকে ঢুকে গেছে, তো সেটা আবার মানে ওই ওপরের ঢাকাটা খুলে বের করতে হলো। তো সেজন্যই আর কি আজকে একটু প্রথমেই ছোট জিনিসপত্রগুলো তুলে রাখলাম, যাতে এই সমস্যার মধ্যে আর পড়তে না হয়। পেঁয়াজ ভাজার সময় গামছা দিয়ে কড়াইটা ধরেছিলাম, মানে এই যে ছেঁড়া গামছাটা ছিল, তো সেটাই আর কি ভালো করে ধুয়ে নিলাম, আর তারপরেই তারটার মধ্যে মেলে দিলাম। বাসনগুলো তো মা ওই বাড়িতে নিয়ে যাবে, তাই আমি এরপরে স্নানে যাব। স্নান করে বেরোতে না বেরোতেই আমার হাজবেন্ড বলছে যে চলো, ওখানে না কয়েকটা প্লাস্টিকের ঝুড়ি বিক্রি হচ্ছে, তুমি একটা বেছে নিয়ে আসবে। এখনো পর্যন্ত কপালে সিঁদুর টিঁদুর কিচ্ছু ঠেকায়নি। স্নান করে বেরোতে না বেরোতেই দৌড়লাম ওই যে ঝুড়িটা আনার জন্য। আসলে ওর জামা কাপড়গুলো তো রাখা হচ্ছে না, সেজন্যই আর কি ও বলছে আমার নিজের জিনিস আমি নিজেই কিনে নেব। তো ওই যে ঝুড়িটা পছন্দ করে নিয়ে এলাম, আর তারপরে ঘরে এসে একটু সিঁদুরটা ঠেকিয়ে নিচ্ছি। আমার হাজবেন্ড মজা করে দেখুন আমাকে একবার বেশ ঠকিয়েছিল। এই যে বলেছিল তোমার জন্য একটা ছাতা কিনছি, আর তারপরে দেখছি এই ছোট্ট মতো একটা ছাতা নিয়ে এসেছে। তো সেটাই আর কি আমাকে আজকে দিচ্ছে, বলছে তুমি একটু মাথায় গুঁজে নাও। তো এই যে দেখুন মাথাতে আমি ফুলের মতো করে নিয়ে নিয়েছি। সিঁদুরটা ঠেকিয়ে নিয়েছি, এরপরে চলুন ঠাকুরকে ধূপটা দেখিয়ে নিই। এখনো পর্যন্ত ধূপ কিছুই দেখানো হয়নি, এমনকি জপটাও করা হয়নি। তাই এই যে প্রথমে পর্দাগুলো একটু সরিয়ে নিলাম, আর তারপরে একটা ধূপ জ্বালিয়ে নিচ্ছি। এই কাজটি এমন একটি কাজ যেটা প্রত্যেক দিন আপনাদের সাথে শেয়ার না করলে মনে হয় যেন কিছুটি শেয়ার করা হলো না। সেজন্যই রোজ আমি চেষ্টা করি এই জপ করাটা আপনাদের সাথে শেয়ার করার।
ঠাকুরকে ধূপ দেখানোর পরে বাইরেই জবটা সেরে নিয়েছি। আর তারপরে দেখুন যে ঝুড়িটা নিয়ে এলো না, ওটা একটু ধুয়ে পরে বাইরে উপর দিয়ে রেখেছিলাম, সেটাই একটু কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। এরপরে ওর যে কটা জামা কাপড় ছিল সে কটা জামা কাপড় একটু সুন্দর করে রেখে দেবো। সত্যি বলতে আমি নিজেও ভাবছিলাম যে এরকম যদি কিছু আসে গ্রাম দিকে তাহলে একটা নিয়ে নেব, কারণ ওর জামা কাপড়গুলো ওই চেয়ারটার মধ্যেই জড়ো হয়েছিল, যেটা দেখতে খুবই বাজে লাগছিল। তো আজকে এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম, এরপরে খাটের নিচেই রেখে দেবো, এত বড় জিনিসটা তো বাইরে রাখবো না। ঘরের কিছু জিনিসপত্র আনতে দোকানে গেছিল, তারপর ওর খেয়াল চেপেছে যে আজকে একটু চিড়ে ভাজা বানাবে, তাই এই যে কয়েকটা জিনিস এনেছে। ও আগেই মাটির বাড়িতে চলে গেছে, আমাকে বলল জিনিসগুলো সমস্তটাই নিয়ে এসো। এই যে এনে পরে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। নিয়ে এসেছে অল্প একটু শাও ভাজা, কিশমিশ, বাদাম আর কাজু। বাদামগুলো বাড়িতেই ছিল। আর এই যে মেন জিনিস নিয়ে এসেছে চিড়ে। তো এই চিড়েগুলোরই ভাজা হবে। এতগুলো চিড়ে না লাগেনি শেষ পর্যন্ত, আসলে চিড়েগুলো তো ভাজার পরে অনেকটাই ফুলে উঠেছিল, সেজন্যই এতগুলো চিড়ে লাগেনি। আর এনেছিল এই যে 1 প্যাকেট রেসপি তেল। আমাদের বাড়িতে তো সর্ষের তেলই ব্যবহার করা হয়, সেজন্যই আর কি রেসপি তেলের কোনো কাজ করলে ওগুলো কিনেই নিয়ে আসতে হয়। তো ওই যে 1 প্যাকেট মতো কিনে নিয়ে এসছে। আর তারপরে চিড়েগুলো এক এক করে সমস্তটাই ভেজে নিচ্ছে। এত তাড়াহুড়ো করে ভাজছিল যে 100 গ্রাম চিড়ে মনে হয় ফেলেই দিয়েছে। এদিকে দেখুন 300 গ্রামের মতো চিড়ে ভেজে নিয়েছে, তারপরে সমস্তটাই এক জায়গায় করে দিল। এরপরে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে অল্প কটা চিনি আর অল্প একটু লবণ। আসলে মিষ্টিটা একটু বেশি দিলেই না বেশি ভালো লাগে চিড়ে ভাজাতে, আর লবণটা তো দিতেই হবে, সব রকমটা না দিলে তো আর টেস্ট লাগবে না। তো ওটা গরম গরমই দিতে হবে, নয়তো আবার ওগুলো গলবে না। আর এদিকে দেখুন যেটুকু তেল বেড়েছিল সেটার মধ্যে অল্প কাজু, বাদাম আর কারি পাতা এগুলো সমস্তটাই ভেজে নিচ্ছে। আর তারপরে যে সাও ভাজাগুলো ছিল সেগুলো ওপর থেকে দিয়ে দিয়েছে। বাদামগুলো ভাজতে তো একটু বেশি সময় লাগে, সেজন্য ওগুলো এখন কড়াই আছে, আস্তে আস্তে ওটা ভাজা হোক। তার আগে দেখুন এগুলোর উপরে দিয়ে দিতে হবে অল্প একটু লঙ্কার গুঁড়ি। তো এই যে 5 টাকা প্যাকেটের ছোট লঙ্কার গুঁড়িটা এনেছে, তো ও বললো একটু চিড়েগুলো উপর করে দাও, নয়তো কি বলো তো বাদামগুলোর উপরে দিলে বাদামগুলো ঝাল ঝাল হবে, চিড়েগুলোতে আর ঝালই লাগবে না। তো ওগুলো একটু উপর দিয়ে দিলাম, তারপর ওপর থেকে দেখুন লঙ্কা গুঁড়িটা ছড়িয়ে দিচ্ছে। লঙ্কা গুঁড়িটা যে যতটা ঝাল খেতে পারবেন সেরকম দেবেন। আমি তো খুব একটা ঝালটা পছন্দ করি না, মানে চিড়ে ভাজাটা আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো ওই জন্যই ওকে অল্প করে দিতে বললাম। আর এতটাই কুচমুচে হয়েছে, মানে এত সুন্দর শব্দ হচ্ছে কি বলবো। তো আবার দেখুন কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোও নামিয়ে নিল। এরপর সমস্তটাই ভালো করে মিক্স করে নেবে। এখন থেকেই আমার দেখে এত লোভ লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। ও বলছে একটু ঠান্ডা হোক তারপরে খাবে। আর এই যে দেখুন ও এরপর ভালো করে মিক্স করে নিচ্ছে, আর তারপরেই এটা একদম রেডি। সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা আমার মতন যারা যারা আছেন, যাদের দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটু এরকম জিনিস খেতে ইচ্ছা করে, তারা অবশ্যই এটা বানিয়ে বাড়িতে স্টোর করে রাখতে পারেন। এটা খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল, একদম অসাধারণ। 1 বাটি মতো তুলে রাখলাম এই বাড়িতে। সন্ধ্যাবেলা বাড়ির সবাইকে চায়ের সাথে অল্প অল্প করে দেব, ওরাও খেয়ে বলবে কেমন হয়েছে। আর বাকি যতটুকু ছিল সেগুলো সমস্তটাই আমি নিয়ে যাব আমার ওই বাড়িতে। আসলে আমার তো এই দুপুরবেলাতেই অল্প অল্প করে খেতে ইচ্ছা করে, তো সেজন্যই আর কি আমি ওই বাড়িতেই রাখবো। যে কটা বাসনপত্র হয়েছিল সেগুলো সমস্তটাই বারান্দায় বের করে রাখলাম, মা এগুলো পরে ধুয়ে নেবে। আর এদিকে দেখুন ও ওই গামলাটাই করে নিয়ে যাচ্ছে ওই বাড়িতে। ওই বাড়িতে নিয়ে গিয়ে আমি কৌটোর মধ্যে কুড়িয়ে রেখে দেবো, কারণ আমি তো ওই বাড়িতেই সারাক্ষণ থাকি, আর বারবার কি এধারে খেতে আসবো, আর আমার না দুপুর টাইমেই এইসব জিনিসগুলো খেতে ইচ্ছা করে। তো সেজন্যই ভাবলাম আমি এ ঘরেই না হয় রাখি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।